হ্যালো দর্শক শ্রোতা, আমি মুজিব সিদ্দিকী বলছি প্রবাস ভয়েস লস এঞ্জেলেস থেকে। আজকের আলোচনায় আমাদের সাথে থাকছেন জনাব ইসমাইল হোসেন, এবং উনি এখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাহিত্যিক। উনি চিত্রকার, এবং আমাদের সাথে আরো আছেন অ্যারিজোনা থেকে যোগ দিচ্ছেন এম ইসলাম মাসুদ। উনিও প্রফেশনাল ব্যবসায়ী, উনি শখের জন্য লেখেন, উনি উপন্যাসিক এবং উনি গীতিকার। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পাকিস্তানের বিভক্তি এবং বাংলাদেশের জন্ম। এ নিয়ে আপনারা যদি শুরু করতে চান 69 আন্দোলনের আগে থেকে, যদি শুরু করতে চান করতে পারেন। আমি আগে শুরু করার জন্য বলবো মাসুদ ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আর আজকের অনুষ্ঠান পরিচালক জনাব মুজিব সিদ্দিকী, আমাদের প্রিয় মুজিব ভাই, তাকেও শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এই প্রবাস ভয়েসে অংশগ্রহণ করার জন্য, এই প্ল্যাটফর্মে আসার যে সুযোগ করে দেওয়ার জন্য আমি খুব আনন্দিত। মুজিব ভাই যে প্রথম কথাটা বলতেছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক এবং স্বাধীনতা যুদ্ধ, তার পূর্বকালীন সময় পর্যন্ত আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমরা সত্যি বহু মানুষ, বহু লোক রক্ত দিয়েছি এবং নির্দ্বিধায় দেশের জন্য বনে জঙ্গলে রাত দিন বৃষ্টি বাদলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। আমি তখন অনেক ছোট, আমার খুব কষ্ট হতো। আমি তখন একটা নিয়মিত শো দেখতাম, শুনতাম, তখন রেডিও ছিল, রেডিওতে মুক্তিযোদ্ধাদের গল্প হতো। তো মাঝে মধ্যে কেঁদে ফেলতাম, আহা কি কষ্ট। অথচ এই দেশ আমরা স্বাধীন করতে চাইছিলাম একটা সুন্দর দেশের জন্য, আমাদের প্রজন্মের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। আমরাও আজ বিদেশের মতো সুন্দর সুশৃঙ্খল আইন কানুন মেনে এবং ন্যায় নীতির একটা দেশ প্রতিষ্ঠিত করতে পারতাম। কিন্তু আমরা সেই স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করার পরেও আর 54-55 বছরেও আমরা সেই কাঙ্ক্ষিত অবস্থায় ফিরতে পারিনি। তার অনেকগুলো কারণ। প্রথমতই আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিব দেশ শাসন করার সময়ে আমরা দেখেছি অনেক রকম প্রতারণা, তারপরে এক নায়কতন্ত্র কায়েম করা, যেটা বাকশাল গঠন করা, গণতন্ত্র কখনোই ফিরে আসেনি আমাদের দেশে। সেম জিনিসটা কন্টিনিউয়াসলি তার মেয়ে হাসিনাও গত 15 বছর ধরে করছে, যার জন্য ভারতের একটা আধিপত্যবাদের একটা হস্তক্ষেপ আমাদের দেশে সবসময়ই ছিল। স্বাধীনতার পরে ওরা একসময় প্রস্তাবও দিছিল যে বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য হয়ে থাকবে। আমার মনে আছে একটা ব্যাপার, যে মুক্তিযোদ্ধারা তখন বলেছিল আমরা অস্ত্র এখনো জমা দেইনি। শেখ মুজিবও তখন বলছিল পাকিস্তান বহু দূরে, আমাদেরকে সোলজার আপনাদের থাকতে হবে এমন কোনো দরকার নেই। ওরা চাইছিল যে সোলজার রেখে দেওয়ার জন্য, কিন্তু প্রয়োজন নেই, কেননা আমাদের এমন কোনো শত্রু নেই, আপনারাই আমাদের পাশে আছেন। তো ভারতকে সেই সময় থেকেই শেখ মুজিব প্রশ্রয় দিয়েছে, যেটা আমরা যা ভাবিছি তাই, যা আমাদের স্বার্থে, আমাদের জন্য তারা কাজ করেনি। পাকিস্তানকে বিভক্ত করে দেওয়ার জন্য তারা এই যুদ্ধটা আমাদের সাথে সহযোগিতা করছিল। তার প্রমাণ গত সপ্তাহে প্রিয়াঙ্কা গান্ধী নিজেই সে কথা স্বীকার করছে। এটা একটা জ্বলন্ত প্রমাণ। তো সব মিলিয়ে আমরা যে স্বাধীনতার উপভোগ কখনোই করতে পারিনি, এখনো না। বিশেষ করে আমাদের ভারতের থেকে আমাদের দেশের ভিতরে কিছু এক শ্রেণীর দালাল শ্রেণী আছে, তারা সুশীল বা সাংবাদিক নামে পরিচিত। তারা সব সময় এই যে
হাসিনা ওই দেশে আছে, তার কিন্তু কোনো পাসপোর্ট নেই। ভারত রীতিমতো তাকে সহযোগিতা করে যাচ্ছে। এ এক ধরনের অন্যায়, এবং তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নানান ভাবে আমাদের উস্কানিমূলক কথা দিয়ে। যেমন কিছুদিন আগে যে ভারতের হাই কমিশনার যে বক্তব্য, আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানে যে একই আকাশ একই বাতাস, আমরা 140 160 হব, তাহলে তার ইচ্ছা কি, সে কি বলতে চাই? তো সব মিলিয়ে এই ধরনের একটা পাইতারা চলছে, যার ভিতর দিয়ে আমরা ইঙ্গিত পাচ্ছি এতদিন হাসিনার সাথে ওয়ার্ক করছে, যেহেতু হাসিনা সরকার স্বামী স্ত্রী, ওরা তো বলতো স্বামী স্ত্রীর সম্পর্কের মতো, কিন্তু সেই সম্পর্কটা এখন ওইভাবে নেই বলেই এখন আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে। মাইনরিটির ভিতরে ওরা এমন ভাবে কিছু বীজ রোপণ করতেছে, যেটা দিয়ে আমাদের ভিতরে যাতে আমরা হিন্দুদের বা সংখ্যালঘুদেরকে উপর অত্যাচার সত্যি হয়তো শুরু করি, তাহলে ওরা একটা সুযোগ পায় যে হ্যাঁ এই ধরনের কাজকর্ম চলছে। ওরা প্রচুর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যে প্রিয়াঙ্কার কথা যে বললেন, জি, যদি ভারতের উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের বিভক্তি হয়, এটা কি আপনি অস্বীকার করবেন যে পূর্ব পাকিস্তানের লোকজনের উপর পশ্চিম পাকিস্তানের লোকজন যে অবিচার করেছে, এটা তো অস্বীকার্য নয়? না, এটা না, এটা আপনি বাংলাদেশ জন্ম এবং জন্মের পরবর্তী সময়ের কথা মাসুদ ভাই বলেছেন, আমি সেগুলোর সাথে একমত, এগুলো আমার চোখের সামনে দেখা। কিন্তু একটু আমরা যদি পিছনের দিকে চলে যাই, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা করার জন্য, এবং সেই আন্দোলনের প্রতি সম্মান রেখেই 1956 সালে বাংলাদেশে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার উন্নয়নের জন্য, বাংলা ভাষার অভিধান এবং ভাষার বিভিন্ন আইন কানুন তৈরির জন্য। কারণ আমাদের ভাষার লেখক সিস্টেম বা লেখা সিস্টেম একটু গরমিল ছিল পশ্চিমবঙ্গের সাথে, যে কারণে আমাদের বাংলা একাডেমি প্রতিষ্ঠা প্রয়োজন ছিল, এবং এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় পাকিস্তান আমলে। যদি পশ্চিম পাকিস্তান কিংবা পাকিস্তানি প্রশাসন যদি বাংলাদেশের উপর বা সাবেক পূর্ব পাকিস্তানের উপর স্বৈরশাসনই চালাতো, শুধুমাত্র স্বৈরশাসনই চালাতো, তাহলে 1956 সালে যখন উভয় পাকিস্তানি অবস্থিত, সেই সময় বাংলা একাডেমির মতো একটি বৃহৎ এবং একটি আন্তরিক প্রতিষ্ঠান কিভাবে গড়ে ওঠে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস, যিনি বহু ভাষাবিদ, তাকে প্রধান করে এখানে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, সেটা পাকিস্তান আমলে হয়েছিল। সেটা ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা শেপইয়ার্ড, চট্টগ্রাম বন্দরের আধুনিকরণ সবই কিন্তু পাকিস্তান আমলে হয়েছে। জুট মিল বলেন, অন্যান্য ক্যাডেট কলেজগুলো বলেন, সবই। যে বৈষম্যের কথাটা আমরা 68-69 সালে শুনি, সেই বৈষম্যগুলো এক ধরনের চাপিয়ে দেওয়া বৈষম্য, এবং সেই বৈষম্য আমরা দেখছি যে সেখানে 6 দফার কথা বলা হয়েছিল। 6 দফার মধ্য দিয়ে আমাদের পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের কথা বলা হয়েছিল, কিন্তু সেই 6 দফা এমন সুকৌশলভাবে তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু পাকিস্তান সরকারকে টিকিয়ে রেখে পাকিস্তান সরকারের কাছ থেকে দাবিগুলো আদায়ের লক্ষ্যে 1970 সালে নির্বাচন হয়। অর্থাৎ 70 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনটি স্বাধীন বাংলাদেশের জন্য হয়নি, বরং একটি পরিপূর্ণ পাকিস্তানের জন্য হয়েছে, একটি গণতান্ত্রিক পাকিস্তানের জন্য 1970 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনে মেজরিটি পার্টির লিডার হিসাবে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান থেকে প্রায় 95 কিংবা 98% ভোট পেয়ে নির্বাচিত হন। এমএলএ, এমপি সবাই কিন্তু এইখান থেকেই, পূর্ব পাকিস্তান থেকেই নির্বাচিত হয়েছে। সেই তুলনায় পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর দল অনলি 52% ভোট পেয়েছে। তো যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা তৎকালীন আওয়ামী লীগ প্রধান, তিনি পদাধিকার বলে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারতেন। সেই প্রধানমন্ত্রী কিসের?
পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এমনকি বঙ্গবন্ধুর যে ভাষণটাকে আমরা স্বাধীনতার ইশতেহার বলি, সেই ভাষণেও আমাদের তৎকালীন যিনি ভাবী প্রধানমন্ত্রী হওয়ার কথা, তিনি বলেছেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের জনগণের অধিকার চাই। কিন্তু এই দুইটা কথার মধ্যে কিন্তু তিনি ফাঁক রেখে গিয়েছিলেন। তিনি সেখানে পাকিস্তান শব্দটা উচ্চারণের দরকার ছিল না। যদি তিনি স্বাধিকারই চান তাহলে পাকিস্তানের কথাটা আসে কেন? তিনি আলটিমেটাম দিয়েছেন, আমাদের যদি দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে আমরা আন্দোলন চলমান রাখবো। এবং আমি একটু পিছনে যাচ্ছি। 1968 সালে যখন আগরতলার ষড়যন্ত্র মামলা হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে এবং আরো অনেক লোকের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকে তখন প্রচন্ড চাপ সৃষ্টি হলো বাংলাদেশে, যার ফলে 69-এর আন্দোলনে ওনাকে বিনা দোষ প্রমাণ না করে বা কোনো দোষী সাব্যস্ত না করেই ওনাকে আগরতলা ষড়যন্ত্র থেকে অব্যাহতি দেওয়া হলো। যদি ওদের ইসমাইল ভাইয়ের কথা মতো যদি এমন হয় যে আমাদের উপর ওনাদের বৈষম্য হয়নি, এমন কোনো দৃশ্যত বৈষম্য হয়নি, তাইলে কি আপনি এই আগরতলার ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু চেয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য একটা পরিকল্পনা ছিল, এইটা কি তাইলে আসলেই ওনার এটা কি বাস্তবতা ছিল? আগরতলা ষড়যন্ত্র মামলার কিছুটা ষড়যন্ত্র তো হয়েছেই। ষড়যন্ত্র যদি না হয় তাহলে 26শে মার্চে যখন পাকিস্তানের দখলে 1971 সালে, সেই সময় মাত্র 14 দিনের মাথায় কি করে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন, এন্ড ইন্দিরা গান্ধীর আলোচনা, তাদেরকে ইন্দিরা গান্ধী তাকে বলেন যে আপনারা কোনো রকমে যদি বাংলাদেশের মানচিত্রের ভিতরে গিয়ে একটা স্বাধীন সরকার কিংবা এক ধরনের একটা সরকার গঠন করেন, তখন আপনাদের সরকারের সাথে আমরা আলোচনা করে আপনাদের সাহায্য সহযোগিতা করব। অর্থাৎ ক্র্যাকডাউনের মাত্র 15 দিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন বা তাজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ কি করে ইন্দিরা গান্ধীর কাছে যান এবং শরণাপন্ন হন। এই যে এবং সকল এমপি, তৎকালীন সকল এমপি এবং তৎকালীন সকল যোদ্ধারাই কি করে একই সূত্রে গাঁথা যে তারা কলকাতায় গিয়ে আগরতলা দিয়ে গিয়েছেন, কেউ কেউ যশোর দিয়ে গিয়েছেন, গিয়ে তারা কলকাতায় আশ্রয় নিয়েছেন। এই পুরো ব্যাপারটার মধ্যে একটা যোগসাজশ তো আছেই। কলকাতায় গেলে যে একটা বাড়িতে যাওয়ার জন্য বঙ্গবন্ধু ঠিকানা দিয়েছিলেন বলে একটা কথা বলা হয়, এই কথাটা কি সত্যি? এবং ওই ভদ্রলোকটা কে যার বাসায় এরা সবাই গিয়ে উঠলো? ওই সিরাজুল আলম খান মনে হয় নাকি? না, ভারতে একটা, তোমার ভারতে গেলে এই হ্যাঁ, ওই ভদ্রলোকের নাম হচ্ছে খেয়াল নেই। তবে একটা জিনিস সত্য, ওই যে ইসমাইল ভাই যে জিনিসটা বললো যে আগরতলা ষড়যন্ত্রের, আপনার প্রশ্নের উত্তরের হচ্ছে যে ষড়যন্ত্র জিনিসটা এক, তার মানে ভারতের ইন্ধন নিয়ে একটা কিছু করা মানে আমাদের তো আবার একটা পরাধীনতার বিষয় জেগে ওঠে। আসলে তো আমরা স্বাধীনতার কথা ভাবিনি। শেখ মুজিব কখনো জনগণ নিয়ে তার 6 দফার, ওই যে ইসমাইল ভাই বলছিল যে 6 দফার কোনো জায়গাতেই নেই যে আমরা স্বাধীন হব। সেখানে বলা হচ্ছে যে আমরা এই আমাদের পূর্ব পাকিস্তান রেখে একেবারে এই জুলাইয়ের মতো, এই জুলাইয়ে যে বৈষম্যের কথা বলা হয়েছে, যে বৈষম্য হচ্ছে, তখনও সেই 6 দফা মানে হচ্ছে বৈষম্য হচ্ছে, যে পশ্চিম পাকিস্তান তোমরা বেশি খাচ্ছ। বৈষম্য দূর করার জন্যই কিন্তু 70-এর নির্বাচন। আর একটা জিনিস ইসমাইল ভাই, যে ওই টাইমে ইলেকশনের আগ দিয়ে, যে কোনো ইলেকশনের আগেই দেখবেন আপনার নানান রকম ইস্যু খাড়া করে, ভুল হোক, বৃত্ত হোক, যাই হোক, ইলেকশনে ওখানকার ওদের অনেক বড় বড় নেতারা পর্যন্ত স্বীকার করছে
যে এইটা আমরা স্বাধীনতার কথা তখন চিন্তা হয়নি, আমরা পূর্ব পাকিস্তান রেখেই আমরা একটা গঠন করতে চাইছিলাম। আর এই ইস্যুগুলো তোলা হয়েছিল মানুষকে জাগিয়ে তোলার জন্য ইলেকশনের আগে, যেটা হচ্ছে না, শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে চান, তিনি উপমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এবং এখন তার সময় এসেছে, এখন তিনি প্রধানমন্ত্রী হতে চান এবং জনগণ তাকে ভোট দিয়েছে। এই উদ্দেশ্য করেই তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে সমস্ত বৈষম্য তুলে ধরা দরকার, সেই সমস্ত বৈষম্য তিনি সুচতুরভাবে তুলে ধরেছেন। কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীতে উনি যখন ক্ষমতা পেলেন এবং পরবর্তী 50 বছরে আমরা যা দেখেছি, তাতে আমরা এটা দেখিনি যে পাকিস্তান অনেক বেশি লাভবান হয়েছে এবং আমরা অনেক বেশি লাভবান হয়েছি, কিংবা ভারত অনেক বেশি লাভবান হয়েছে। এই পুরো সাবকন্টিনেন্টেই সে অভাব, অভিযোগ, অনটন সব রয়েই গেল। একে অপরকে আমরা দোষছি। তো এখানে ভারতের যে ইন্ধন ছিল, এটা 50 বছর পরেও আপনি যেটা বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী এটা বলেছেন যে আমরা বিভক্ত করেছি পাকিস্তানকে দুর্বল করার জন্য। ভারতের স্বার্থে আমরা পাকিস্তানকে দুর্বল করার জন্য আমরা বাংলাদেশকে আলাদা করেছি বা স্বাধীন করে দিয়েছি। এটাও তারা বলে না, তারা বলে আলাদা করেছি। এবং আমরা কিছুদিন আগে এটা ওরা কি মোদি বক্তব্য রাখতে যে বলছে, তো এই স্বাধীনতা আমাদের, আমরা যুদ্ধ করছি, বাংলাদেশের কোনো অবদানই নেই, ওই ইয়েতে পরিষ্কার ওখানে বলছে। অতএব আমরা ভারত যে আমাদেরকে রেস করছে যেখানে স্বাক্ষর হলো, যেখানে সেখানে কিন্তু বাংলাদেশি প্রতিনিধিকে তারা রাখে নাই। তারা সেখানে না রেখে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করালো। মিত্র বাহিনী হচ্ছে একটা সাইডের বাহিনী। 16 ডিসেম্বরকে কি ভারত বিজয় দিবস উদযাপন করে? হ্যাঁ, না, ভারত তারা যে তাদের সৈন্যরা যে একটা দেশকে মুক্ত করে দিয়েছে বা পাকিস্তানকে যে পরাজিত করেছে, সেটা পালন করে তারা। উদযাপন করার আর না করার ভিতরে কিছু এত নেই। ব্যাপারটা তো মুখেই যে স্বীকার করা, বলা, এসব কথা, এগুলো তো আজ আমার কাছে, আমি অন্য একটা ছোট্ট প্রসঙ্গে আসি। আমরা এই যে প্রত্যেকটা ইন্টারন্যাশনালি জেনেভা চুক্তির ইসের ভিতরে আছে যে প্রত্যেকটা এমবাসির প্রোটেকশনের দায়িত্ব সেই দেশের নিজের দেশ সে প্রোটেকশন দেবে, তা নাহলে কেন সে এমবাসি অ্যাকসেপ্ট করছে। আমাদের ভারতীয় বাংলাদেশের হাই কমিশন, আমাদের এমবাসিতে যেভাবে আক্রমণ হয়েছে গতবার, এবং ফ্ল্যাগ পোড়াইছে, বাংলাদেশের ফ্ল্যাগটা পুড়িয়ে দিয়েছে, পদদলিত করেছে, নিচে রাস্তায় ফেলে সবাই গাড়ি ঘোড়াতে, চোখের সামনে আমরা দেখেছি। আমরা কি, আমি একটু আবার এই সমসাময়িক পজিশনে চলে আসলাম, যদিও প্রসঙ্গ ছিল ওইটে যে ভারত স্বাধীন ইসের ব্যাপারে। আমার কথা হচ্ছে যে আমরা চোখের সামনে যেসব জিনিস ঘটে যায়, আমরা তো আমরা ভারতের বিরুদ্ধে ভারতের পতাকা পোড়াতে যাইনি, আমরা তো ভারতের সাথে বলিনি যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আমরা তো বলি তাদের দূতাবাসের ভিতরে ঢুকে তাদের চেয়ার টেবিল আমরা ধ্বংস করি না, করতে কখনোই যাইনি। হ্যাঁ, তাদের পতাকা তো আমরা পোড়াতে যাইনি। তো অতএব এই যে এই সব জিনিসগুলো যে বোঝে না বাংলাদেশের কিছু দালাল, বোঝে না তা না, এরা সব বুঝেও এই চামচাগুলা ভারতের পিছনে সাথে লেগে আছে। আমাদের অবস্থা 55 বছরও কত কষ্ট লাগে। আমরা তো বলিনি যে 71 আমরা মানি না, 71 7-1 বা 7-1 দিলে 71 মানি না, তার অর্থটা কি? তাহলে 72, 73, 74, 75 ওইসব সংখ্যা দিয়ে মানামানি হয় নাকি? ইতিহাস 71 এটাই ইতিহাস, এখানে কেউ মুছে ফেলার কিছু নেই, কেউ কখনো ভুলে যাওয়ার কিছু নেই। আজ যারা আমাদের বয়সের, যারা হয়তো কেউ ছোট ছিল, বড় ছিল, আমরা দেখেছি যুদ্ধ যেভাবে মুক্তিযোদ্ধারা কাজ করছে। তবে ওই প্রশ্নের উত্তর যে আগরতলা ষড়যন্ত্রে যেহেতু মুজিব জড়িত ছিল, তাহলে তো তার উদ্দেশ্য ছিল যে পাকিস্তান থেকে আলাদা হওয়া, কিন্তু ব্যাপারটা আলাদা। সেটা হচ্ছে কনস্পিরেসি করে ভারতের সাথে এক হয়ে, ভারত ওইখানেই প্রশ্ন, ওইটি কথা কিন্তু আমি আগে বলছি, ভারত কিন্তু ওই টাইমই ওর সাথে চুক্তি হয়েছিল যে নেক্সট অঙ্গপ্রদেশ বানাবে। মুক্তিযোদ্ধারা যখন পরবর্তীতে, তখনও অস্ত্র জমা দিইনি, এটা অনেক পত্র পত্রিকায় আমি দেখছি যে ওরা বলছে যে না, অস্ত্র আমরা এখনো জমা দিইনি, তোমরা এইভাবে এসে আমাদের
এই করবা। শুধু তাই নয় তো, যখন আমাদের দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী চলে যায় বা চলে যাওয়ার আগে ক্রমাগতভাবে আমাদের দেশের সম্পদ তারা লুট করেছে, হ্যাঁ, এবং এই মেজর সম্পদ লুট জলিলের করা, বই ওই যে ওইটা। হ্যাঁ, তারা তারা যেটা পরবর্তীতে বাংলাদেশ সরকার কিংবা মুজিব সরকার আমাদেরকে যেমন সমালোচনা শোনাতো যে রাজাকাররা গনিমতের মালের কথা বলতো, কিন্তু গনিমতের মাল যতটা না ব্যবহার হয়েছে তার চাইতে বেশি ভারতের লুণ্ঠনের ব্যাপারটা প্রকাশ্যে এসেছে। এবং মেজর জলিল প্রতিবাদ করার কারণে মেজর জলিলকে, একজন মুক্তিযোদ্ধা এবং একজন বেঙ্গল রেজিমেন্ট, তাকে জেল খাটতে হয়েছে, কেননা ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন। তো শুধু তাই টোটাল, না, বীর খেতাব একজন মুক্তিযোদ্ধা, সে এত দেশপ্রেম তার ভিতরে। হ্যাঁ, এবং এবং এই সব মিলিয়ে সবটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে ভারত সুপরিকল্পিতভাবে পাকিস্তানের বিভক্তি টেনেছেন। আর এতে আমাদের দেশের লোকজন অংশগ্রহণ করেছেন, তারা ভেবেছেন তারা স্বাধিকার অর্জন করেছেন, স্বাধীনতা অর্জন করবেন এবং স্বাধীন থাকবেন। এবং ৭০-এর নির্বাচন ছিল স্বাধীনতার নির্বাচন, প্রকৃতপক্ষে তা না। ৭০-এর নির্বাচন ছিল পাকিস্তানকে অখণ্ড রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এখন যেভাবে আমাদের সমাজকে বিভক্তিকরণ করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং অদ্যাবধি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বক্তব্য, মুক্তিযোদ্ধা এবং রাজাকাররা হচ্ছে যে এগুলা খুব খারাপ বাজে লোক, কোনো কিছু না, ওই আপনার জামাতিরা এরা খুব নিম্নমানের লোক, সে মুক্তিযোদ্ধা সে উচ্চমানের মানুষ। এই জাতীয় বিভক্তিকরণ, এগুলার থেকে উত্তরণের উপায়টা কি? অশিক্ষা, আমাদের হচ্ছে অশিক্ষা, এবং তথ্য প্রবাহগুলো আমরা খুব অশিক্ষিত লোকদের মাধ্যমে আমরা তথ্য প্রবাহগুলোকে প্রচারিত করি, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনি দেখবেন যে আমাদের যে রাজনীতির যে রাজনৈতিক সংলাপগুলো হয় টেলিভিশনগুলোতে, সেগুলো অত্যন্ত নিম্নমানের। কিভাবে তারা তর্ক বিতর্ক করতে পারবে, কিভাবে তারা অতীত বিষয় টেনে ঘাটাঘাটি করবে। হ্যাঁ, এই যে একটা মুখরা রমণীদের বশীকরণের গল্পের কথা শেক্সপিয়ার লিখে গেছে 400 বছর আগে, কিন্তু এখনো সেই জিনিসগুলোকে নিয়ে আসা হচ্ছে। অনুরূপভাবে সংসদও একই জিনিস করা হচ্ছে। এবং ফজলুর রহমান নিজে একজন ভুয়া মুক্তিযোদ্ধা, যিনি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা নন। তিনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং তিনি উনি যে মুক্তিযোদ্ধা ছিল না, এটা কি প্রমাণিত হয়েছে? এটা প্রমাণিত এবং এটা সেই টাঙ্গাইল এলাকায় যারা ছিলেন বা তার এলাকায় যারা ছিলেন তারাই বলেছেন যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। উনি ট্রেনিং নেওয়ার পরে ওনাকে আর কোথাও দেখা যায়নি। ঐতিহাসিক রেফারেন্সের উপরে আমাদের যে হিস্ট্রি রেকর্ডেড হয়েছে, ওগুলোর সাথে কি অ্যাডভোকেট ফজলুর রহমানের কথার মিল আছে? না, আমাদের দেশে তো উচ্চ জোরে আপনি যদি চিৎকার দিয়ে কথা বলতে পারেন তাহলে আপনাকে বীর বা বাহাদুর বলা হয়। হ্যাঁ, তা এখন ফজলুর রহমান তো ওইভাবে উচ্চ স্বরে কথা বলেন, কিন্তু তিনি কোথাও আইন কানুন দিয়ে প্রমাণ করতে পারেন নাই যে তিনি অমুক সেক্টরে যুদ্ধ করেছেন। শুধু ফজলুর রহমান কেন, সংসদে বহু লোকই, যে ফ্যাসিস্ট সরকার হাসিনা যে কাজটা করে গেছে, এই বিএনপি আবারও এসে সেই রাজাকার আর হচ্ছে মৌলবাদী অথবা এই যে জঙ্গি গোষ্ঠী, এইভাবে দুই ভাগ করার চেষ্টা। আমি ওইটা বলি যে এটা অশিক্ষিত লোক তো বটেই, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার অভাব তো বটেই, দ্বিতীয় হচ্ছে যে ফ্যাসিস্টদের কাজই হচ্ছে দেশকে বিভক্ত করে রাখা, বিভক্তিকরণ। যেভাবেই হোক বিভক্ত করতে পারলে তাদের জন্য সুবিধা আছে, তারা টিকে থাকতে পারবে ওইভাবে একটা, মানে বছরের পর বছর। এবং শোষণ, নিপীড়ন, চুরি, চোট্টামি, দখলবাজি, তারপরে বেআইনি অবিচার, এগুলা না হলে হয় না, দুই ভাগ করে ফেলা যায়। আর রাজাকার সম্পর্কে যদি বলা হয় একটা কথা, আমি আগেও একটা ব্যাখ্যায় বোঝাইছি, রাজাকার কাদেরকে বলতেছি আমরা? যারা আজ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল বা ওই টাইমেই তো রাজাকার
পাশাপাশি ছিল। এখন রাজাকার একটা বয়স, প্যারামিলিটারি হ্যাঁ, গ্রুপ, এরা কেউ রাজাকার না। রাজাকার আ- যারা ছিল তারা নাই, এটা প্যারামিলিটারি। তাদের পোশাক এক্স্যাক্টলি। ছিল খাকি পোশাক। হ্যাঁ, তারা সেনাবাহিনীর সাহায্যকারী ছিল, আচ্ছা সেই হিসেবে থাক, তাদেরকে রাজাকার আচ্ছা, বলা হতো। কিন্তু আচ্ছা এরা ধরে যারা, নিলাম, এরা রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে এরা কেউ ওইভাবে রাজাকার ছিল না। আচ্ছা রাজাকার ধরে নিলাম ছিল। এখন যারা আছে কয়েকজন বেঁচে আছে ধরেন হয়তো, আর এখন যারা আছে সব তারা বাচ্চারা, তাদের নাতিপুতি, ঠিক আছে। এখন নাতি, সেদিন আমি বলছিলাম তাই যে একটা নাতিপুতি, আপনি ধরেন আমার দাদা ধরেন রাজাকার ছিল, আমার দাদা, আমার সন্তান দায়ভার কেন নেবে? তারা কি রাজাকার? না। এইসব হচ্ছে দেশ ভাগ করা পায় তারা, নানান রকম কথাবার্তা বলা, এগুলো আদৌ ঠিক না। আমরা দেশ ভালোবাসি নে যারা, যারা দালাল শ্রেণীর লোকরা, এরা এই ধরনের কথাগুলো বলতে থাকে। যেমন ধরেন আমি বলি জাফর ইকবাল, ওই যে যখন আমাদের 24শে জুলাই জাফর ইকবাল চিঠি লিখলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে, ওপেন চিঠি, সেটা বোধহয় সবাই দেখছেন, যে এই এই রাজাকার ছাত্রদের, এই ইউনিভার্সিটির এই সব বাচ্চা রাজাকারদের সাথে আমি জীবনেও কোনোদিন আর হয়তো দেখা করব না, এই করব না। কিন্তু সে নিজে ভুলে গেল যে তার দাদা পিস কমিটির সেক্রেটারি ছিল, মুক্তিযোদ্ধাদের হাতেই মার খায়। তার বাবা বাবা তার নানা, উনি তার কি নানা, এই দেখেন, তার তার বাবা তার বাবাও তার ছিল, তার বাবাও ছিল পুলিশের লোক। তার পুলিশের বাবাও লোক। আর্মির সাহায্যকারী ছিল। এই দেখেন এখানে লেখা আছে পরিষ্কার, এইটা হচ্ছে বইটা হচ্ছে আহ, আমার হুমায়ুন আহমেদ। হ্যাঁ, আমি তো এর উপর পড়াশোনা করছি প্রচুর। হুমায়ুন আমাদের ভাই বোধ হয় না ওনার নাম? হ্যাঁ, জাফর জাফর ইকবাল ইকবাল, হুমায়ুন আহমেদের ভাই। জাফর, আর তার নানা ছিল পিস কমিটির সেক্রেটারি। এই দেখেন আমি পড়ে শোনাচ্ছি যে এটা পড়ে দরকার আছে, এটা একটু শোনা। আমার নানা যান দীর্ঘদিনের মুসলিম লীগ কর্মী, তখন শান্তি কমিটির সভাপতি হয়েছেন। নানা জানের শান্তি কমিটি যোগ দেবার ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি, সে কিছু ছাপাই গাওয়ার চেষ্টা করেছিল। ওকে, তো যে এগুলা এগুলা একটা জিনিস আমি আমার মাসুদ ভাইয়ের সাথে একটু জিনিসটাকে বুঝে নিতে চেষ্টা করতেছি। আমাদের জুলাই যুদ্ধে বিএনপির কিন্তু প্রচুর লোক মারা গেছে। হ্যাঁ, বিএনপি অবশ্যই সক্রিয় ছিল, বিএনপির বিশেষ করে ইয়াং গ্রুপ ওয়ার ভেরি ভেরি ছিল, ইনস্ট্রুমেন্টাল। অবশ্যই তারা তারা একই টর্চারও সাথে হয়েছে অনেক। হ্যাঁ, জমাতের লোকজন হোক, শিবিরের লোকজন হোক, ছাত্র হোক, মাদ্রাসার লোক হোক, এরা সব তো একত্রেই কাজ করেছে। কিছু লোক হয়তো সন্ত্রাসীদের পক্ষপাত করছে বা তাদের ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারা করে কিছু করতেছে, হয়তো খুব লিমিটেড কিছু লোক একেবারে ঢালাও ভাবে বিএনপি সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হয়ে উঠতেছে বা সন্ত্রাসের কর্মকাণ্ড করতে চাচ্ছে, এভাবে কি বলা যাবে? না, অবশ্যই। অবশ্যই বলা যাবে। এই কারণে আমি আপনাকে বলি যে যে আওয়ামী লীগ যে রাজত্ব করে গেছে 17 বছর, তার ধারাবাহিকতা, তার পরবর্তী যে খাজনা তোলা, টোল তোলা, তারপর মিল ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া, সন্ত্রাস করা এবং সচিবালয় ঘেরাও করা, এর সবই তো নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিকভাবে বিএনপি। এখন প্রত্যেকটা ঘাটেরই যারা, গরুর হাটেরই যারা, বিভিন্ন জায়গায় টোল আদায়, সমস্ত কিছু মিউনিসিপ্যালিটি গুলোতে তারা দখলে নিয়েছে। তো কাজে এখানে আপনি আওয়ামী লীগকে দোষ দেওয়ার তো সুযোগ নাই এখানে। ইউনূস সাহেবের তো কোনো লোক নাই এখানে, তাহলে কাকে দেবেন? এখানে বিএনপি সবকিছু। আওয়ামী লীগের যে ধারাবাহিক, আওয়ামী লীগ যেভাবে 17 বছর দেশ চালিয়েছে, গত 2 বছরও সেইভাবেই চলছে দেশ, একইভাবে সেভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়েই তারা কাজ করতেছে। এবং এখানে আপনি বিএনপিকে ছাড়া কাকে দোষ দিবেন? বিএনপি তো করে যাচ্ছে এইসব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যারা পৌরবিজ্ঞানের ছাত্র আছেন, যারা অ্যাডভান্স স্টাডি করতেছেন বা রিসার্চ করতেছেন, তারা যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে ভারত এবং বাংলাদেশের দেনা পাওনার উপরে কে কত পাইলো, কে কত হারালো, এটার উপরে অ্যাকাউন্টিং করে যদি কোনো আপনারা রিভিউ বা কোনো রিসার্চ ওয়ার্ক করতে চান, আপনাদের একটা স্কলারশিপের ব্যবস্থা প্রবাস বয়েস করবে, আপনারা প্রবাস বয়েসের সাথে যোগাযোগ করবেন। সো এই জিনিসটা অনেকের কাছে পরিষ্কার না যে আসলে কি ভারত কিছু করেছে। শেখ হাসিনা যেটা বলেন যে আমরা ভারতকে জিজ দ্বারা কোনোদিন ভুলতে পারবে না।
আসলে কি দিয়েছে নাকি এটা একটা কথার কথা ছিল, বা দিলে কি দিয়েছে, একটা প্রপার অ্যাকাউন্টিং। আপনার অনেক সময় আমরা শুনতে পাই যে যেটা একটু আগেই ইসমাইল ভাই বললেন আপনি মেজর জলিলের কথা, ভারত আমাদের থেকে স্বাধীনতার সাথে সাথেই অনেক জিনিস নিয়ে গেছে, বিজয়ের 16 ডিসেম্বর মাসে অনেক কিছু নিয়ে গেছে, বা তার পরবর্তী পর্যায়ে অনেক কিছু কি নিয়ে গেছে, এটার মূল্যমান কত হবে, বর্তমান মূল্যমান কি হতে পারে, এই টাইপের একটা অ্যাকাউন্টিং বা ব্যালেন্স শিট যদি কেউ করে, আমার মনে হয় আমরা উইল বি ইন্টারেস্টেড টু ফাইন্যান্স দোজ স্টুডেন্ট উইথ স্কলারশিপ। আপনারা ওটার উপর কাজ করেন, প্রবাস বয়স থেকে একটা স্কলারশিপ দেওয়া হবে। এখন বাংলাদেশকে আপনারা ভারতের সাথে কি ধরনের সম্পর্ক হলে আপনারা দেখতে চান, কি ধরনের সম্পর্ক বিরাজমান দেখতে চান? বাংলাদেশে তো জন্ম হয়ে গেছে, এটা তো আর ফেরত নেওয়া যাবে না। সো এই বাংলাদেশকে আপনি ভারতের সাথে কি ধরনের সম্পর্ক দেখতে চান? আমি প্রথমে মাসুদ ভাই এবং ইসমাইল ভাইকে দিয়ে শেষ করবো। ভারত আমাদের পাশে আছে, এবং শুধু পাশে না, এত বড় বর্ডার পৃথিবীতে বোধহয় আর কোথাও নেই ভারতের সাথে আমাদের যে বর্ডার আছে। তো আমরা কেন কোন রাষ্ট্রের সাথে, শুধু ভারত বলো না, কোন রাষ্ট্রের সাথেই আমরা আহ কোনো শত্রুতা করতে চাই না, মোটেও না। আমরা ভারতকেও বন্ধু হিসেবেই পাতে চাই, কোনো অসুবিধা নেই বাণিজ্যের ক্ষেত্রে, সাধারণ চুক্তির ভিত্তিতে। কিন্তু তারা, আমরা শুধু তাদের সাথে সম্পর্কটা অফিসিয়ালি এবং বন্ধুত্ব সুলভ এবং বাণিজ্যিক ভিত্তিতে সবকিছুই করতে রাজি আছে। কিন্তু আমাদের সাথে দাদাগিরি করবে, আমাদের চোখের সামনে ফ্ল্যাগ করে ফেলবে। এবং এই ভারতে কিন্তু একটা কথা দেখেন, যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, সম্ভবত এটা 48 সালে, ভারতই প্রথম স্বাধীন 5টা প্রায় দেশকে এরা দখল করে নিল। দখলবাজ কাকে বলে দেখেন। তাহলে আমাদের বাংলাদেশের তো মানুষের একটু ভয় ভীতি, এই যে আপনার প্রশ্নের ভিতরে একটা জিনিস আছে, আমি বুঝতে পারছি। এখন দেখেন, আমরা তো একটু ভীত সন্ত্রস্ত থাকবই, এবং আমরা সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে ভারতের এই আছে কি কি নিয়ে প্রথমে 1900 কত সাল থেকে, 1948 থেকে 1965 সাল পর্যন্ত 5টা স্বাধীন এলাকাকে ওরা দখল করে নিয়ে নেয়। প্রথমটা হচ্ছে হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, জুনাগড় আর জম্মু কাশ্মীর। এতগুলো, পৃথিবীর কোন দেশ এত দখলবাজ হয়নি, কখনোই না। মানে এই স্বাধীনতার পর, মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ভারতই এখন, তার অভ্যাস ভালো নেই তো, ওর অভ্যাস ভালো না। আমরা তো সেই জন্যই অনেক কিছু বিশ্বাস করতে পারি না। আমরা চাই সুসম্পর্ক থাক, সেটা বাণিজ্য ভিত্তিতে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস আপনাদের সাথে ক্রস চেক করতেছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, সেটাতে মোদি সাহেব কোথায় জানি বলছেন যে ইসরায়েলের সাথে যদি আমাদের কি সম্পর্ক আছে কেউ জানতে চায়, আমরা বলবো যে আমরা এক এবং অভিন্ন। ইরানকে ধ্বংস করতে হবে, তারপরে পাকিস্তানকে ধ্বংস করতে পারলে আমাদের অখণ্ড ভারত হয়ে যাবে, তারপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলোতে আপনা আপনি এসে যাবে। এই টাইপের একটা বক্তব্য ছিল। এই কথাটা কি জেনুইন নাকি একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো? না না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মতো মূর্খের পক্ষেই এই সমস্ত কথাবার্তা বলা সম্ভব। সে অপারেশন সিন্দুর করেছে, সে অপারেশন সিন্দুরে, হ্যাঁ, তার যে তার শ্মশান ঘাট বানায় ফেলাইছে তার দেশকে। সেটা তো সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলছিল যে আমার দাদি পাকিস্তানকে ভেঙে ভারতের উপকার করেছে, হ্যাঁ, আর তুমি অপারেশন সিন্দুর করে দেশকে শ্মশানে পরিণত করেছো, সেই প্রসঙ্গে বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখেন শেখ হাসিনার আমলে আদানির যে আমাদের সাথে যে বিদ্যুতের যে চুক্তি, যেটা এখনকার রেট, সে তো করেছে আরো 10 বছর আগে, এখনকার রেটের সাথেও এই রেট অনেক বেশি তুগলকি করা হয়েছে এই রেটের মাধ্যমে। তো ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের পতাকাটা আমরা দেখছি
জুলাই 2024 জুলাই 36 যখন শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতে পালিয়ে গেল, তখনই এটা প্রমাণিত হয়েছে, আরেকবার প্রমাণিত হয়েছে যে ভারত আসলে বাংলাদেশের ভিতরে সন্ত্রাস টিকিয়ে রাখার একমাত্র দেশ। জিয়াউর রহমানের ক্ষণিকও ভারতের সাথে কানেকশন ছিল, হ্যাঁ, এবং আজকে যারা 24-এর গণহত্যাকারী তারাও আজকে ভারতে। কাজেই ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা 36 জুলাইয়ের যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে। এখন আমাদের সীমান্তের প্রহরীরা চোখে চোখ রেখে কথা বলতেছে। এখন আমাদের সংসদে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিদিনই কিছু না কিছু কথাবার্তা হয়। আমাদের জনগণও সেভাবে সচেতন। আগে বাংলাদেশের বহু পুস্তক ভারত থেকে ছাপা হতো, প্রিন্ট করে আসা হতো। এরকম অনেক দেশ, ভারতকে করিডোর দেওয়া হয়েছিল, ভারতকে আমাদের সমুদ্র বন্দর দেওয়া হয়েছিল। সবকিছু আস্তে আস্তে লিমিটের মধ্যে চলে এসেছে এবং ভারতের সাথে আমাদের বাণিজ্যের অবস্থা এখন খুবই কমতির দিকে আছে। তার মানে এই নয় যে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে। পাশাপাশি পাকিস্তানের সাথে, ইন্দোনেশিয়ার সাথে, ব্রাজিলের সাথে এবং অন্যান্য কান্ট্রির সাথে আমাদের বাণিজ্য বেড়েছে, ইউরোপের সাথে বাণিজ্য বেড়েছে। আগে বাংলাদেশের পোশাক রপ্তানি হতো ভারতের বিমানবন্দর দিয়ে, এখন ভারতের বিমানবন্দর আমাদের ব্যবহার করতে হচ্ছে না, আমরা নিজেরাই নিজেদের পোশাক রপ্তানি করতে পারতেছি। তো স্বাবলম্বী হয়ে ওঠার বাংলাদেশের সূচনা কিন্তু এই 36 জুলাই, এই বীর 24 এসে প্রকাশিত হয়ে গেছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ আমাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছিল, হ্যাঁ, সেই ধোঁয়াশা থেকে দেশ মুক্তি পেয়েছে। আপনাদের জানা মতে বিএনপি সরকার আসলো তো প্রায় 5 মাস হয়ে গেল। ওনারা কি কোনো ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন পলিসির উপরে কোনো গাইডলাইন, নতুন কোনো কিছু দিয়েছে? আপনাদের জানা মতো আছে এরকম কিছু, যে তারা ফরেন রিলেশনস কিভাবে করতে চায়? একটা জিনিস প্র্যাকটিক্যালি, একটা জিনিস আমার কাছে খারাপ লাগেনি যে ভারতে না গিয়ে আমাদের প্রধানমন্ত্রী চায়না সফর করছে, এবং চায়না সফরটাকে আমি অন্তত পজিটিভ হিসেবে দেখছি। এইটা একটা। আর তাছাড়া বর্তমানে অন্যান্য দেশ বা ফরেন পলিসিতে বড় রকম কিছু, যেটা এখন আছে ফরেন মিনিস্টার মিস্টার খলিল সাহেব, আমি তো শুনিনি ওনার কোনো বক্তব্য, কোনোদিনও আমি কখনো শুনিনি কিছুতে। তবে এইটা একটা প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে এই জিনিসটা খারাপ হয়নি, ভালো। চায়নার সাথে সম্পর্ক আমি মনে করি আমাদের রাখা দরকার, বিরাট দরকার। আপনার যদি বাস্তবে ভারত দীর্ঘদিন সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং এখনো যদি মনে করেন যে আমাদের দেশের অনেক লোক ওনাদের আশ্রয়ে থাকে, যেমন মোশাররফ হোসেন বা কি, যাকে এখন ধরা হলো জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে, উনিও বিভিন্ন সময় ভারতে গিয়ে আশ্রয় নিত, আবার এখানে ঢুকতো, আবার কখনো কখনো গিয়ে এখন আশ্রয় নিত। ভারত যদি মুজাম্মেল আর মোশাররফ, যাই হোক, এখন 77 বছর বয়স, এখন কোথায় অ্যারেস্টেড হয়েছেন উনি। জি। তো আপনি কি মনে করেন যে ভারত একটা কোনো অ্যাকশনে না গিয়ে তো সহজে ছেড়ে দেবে? যেমন আমাদের 3জন জেনারেল এখন ওখানে আছে, অনেক লিডাররা আছে ওখানে, ওনারা কি করতেছে? গত 2 বছর কি ভারত সরকারের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? এরকম আপনাদের কাছে কোনো তথ্য আছে যা ওনারা ফিরে আসবে বলতেছে ডিসেম্বরে? যদি আসে, এটা কি ভারত সরকারের কোনো আশীর্বাদ নিয়ে বা ওনারা কোনো একটা পরিকল্পনা, সুদূর পরিকল্পনা নিয়ে আসতেছে, এরকম কোনো কিছু হতে পারে? না, এটা প্রশ্নই ওঠে না। জিনিসটা আপনাকে বুঝতে হবে, ভারতের নিজের ভিতরে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। যেমন ভারতের নির্বাচন নিয়ে ভারতের বর্তমান সরকার বিব্রত। ভারতে জেনজির উত্থান হয়েছে, ককরোচ জনতা পার্টি ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে। ভারতে আমাদের দেশের প্রায় 2000 আওয়ামী লীগ নেতা কর্মী পালাতক আশ্রিত অবস্থায় আছে। তাদের ধারণা ছিল যে বাংলাদেশ সুন্দরভাবে এগোতে পারবে না, কিন্তু এই পর্যন্ত গত 2 বছরে বাংলাদেশের জেনজিরা যেভাবে
আহ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কাঠামোকে শক্ত হাতে ধরেছে। বিশেষ করে এনসিপি এবং জামায়াতের ঐক্যের ফলে বিএনপি ভারত ঘেঁষা হওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আগামীতে ভারতের দ্বারস্থ হওয়ার আর কোনো সুযোগ নাই। এবং আমি এটা বলি যে সূচনাটায় এই 36 জুলাইয়ে যে ভালো কাজটি, যে অসম্ভব ভালো কাজটি করেছে আমাদের তরুণরা, তাহলে তারা নিজেরা ক্ষমতায় না গিয়ে তারা প্রফেসর ইউনূসের মতো, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ীকে ক্ষমতার মসনদে বসিয়েছে, সরকার প্রধান করেছে। এবং তিনি 18 মাস তিনি যেভাবে কথা দিয়েছেন সেভাবে কথা দিয়ে তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছেন। একটা আদর্শ পুরুষ হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তিনি একটা বড় ভূমিকা রেখে গেছেন। এবং তিনি তার সময়ের মধ্যে তিনি যেভাবে চীন সফর করেছেন, ইন্দোনেশিয়া সফর করেছেন, ঠিক একইভাবে এখনকার যে বিএনপি তারেক রহমান, তিনিও সেই পথটাকে অনুসরণ করছেন। যদিও এটা বিএনপির জন্য একটা পজিটিভ রাজনীতি, কিন্তু বিএনপি তো একটা গণতান্ত্রিক দল হিসাবে বিরোধী দলের কাছে জবাবদিহি করতে হচ্ছে প্রতিদিনই তারেক রহমানকে প্রশ্নবাণে জর্জরিত করছে আমাদের হাসনাত আব্দুল্লাহ। এবং সেখানে ভারতকে ছাড় দেওয়ার কোনো রকম সুযোগ সংসদে এবং সংসদের বাইরে রাখছে না। যেভাবে এখন বিরোধী দল রাজপথে এবং সংসদে চলমান রয়েছে, সেই হিসাবে কোনো ক্রমেই বর্তমান ক্ষমতাসীন সরকার তবে ভারতের সাথে আত্মীয়তা করার সুযোগ পাবে না। তবে ইসমাইল ভাই, যে ওইটা যেমন সত্য, তেমন এই সরকারের ভারত বিরুদ্ধে কোনো কথা, কোনো মন্তব্য, এই যে পশ্চিমবঙ্গ হারানোর পরে, মোদির আওতায় আসার পরে অনেক রকম মন্তব্য, অনেক রকম খারাপ জিনিস ঘটছে। মুসলমানদের মারলো, আমরা চোখে, এটা তো আর এআই দিয়ে তৈরি না, কিন্তু কোনো প্রকার একটা মন্তব্য করা না। হয়তো মনে করে, হয়তো তারা বলতে পারে এটাই আমাদের একটু পলিসি, এটা আমরা, তা হয়তো বা কোনো কিছু, কিন্তু কোনো ভূমিকা কিন্তু আমরা দেখছি না এমন কোনো কিছু। না, 5 মাস বয়সী একটি সরকার, যে সরকার নিজে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সরকার ওইভাবে শক্তভাবে না বলাটাই আমি মনে করি উত্তম। কারণ শুভেন্দু অধিকারী কিংবা এরকম চোচ্ছাচ্ছরদের কথায় এখানকার একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়াটা উচিত না। রাজ্য সরকারের এরকম অনেক ধরনের চেলা থাকে যারা এগুলো বলে, এবং এগুলো ভারতের লোকরাও বিশ্বাস করে না, আমাদের বাংলাদেশের লোকরা তো নাই। সেক্ষেত্রে আমি মনে করি তারেক রহমানের সরকার অত্যন্ত ব্যালেন্স ওয়েতে কাজ চলছে। বড় রকমের কোনো চ্যালেঞ্জে তাদের যাওয়া উচিত না আপাতত, কারণ সরকারের বয়স মাত্র 4-5 মাস। দেখা যাক, এই সরকার ভালো করবে এবং ভালো পদক্ষেপের দিকে যাচ্ছে। আর একটা পজিটিভ দিক আমি দেখি, বাংলাদেশের মানুষ এখন সচেতন, অনেক সচেতন ভারত বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের এত অধপতনের পর আমাদের পার ক্যাপিটা ইনকাম ওদের চাইতে ভালো, আমাদের মিডিয়াগুলো তাদের চাইতে স্বচ্ছ অনেক দিক। এই 36 জুলাইয়ের পরে, 24 জুলাইয়ের পরে দেশের জবাবদিহিতার মধ্যে চলে এসেছে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোকে নিয়ে প্রতিদিনই সোচ্চার এবং আস্তে আস্তে এটা অমিট হয়ে যাবে, আস্তে আস্তে এটা মিলিয়ে যাবে। এনসিপির এই ইয়াং ছেলেপেলে গুলো যদি আল্লাহ করে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরা যদি একটু গঠনমূলক ভাবে এগিয়ে আসতে পারে, তাহলে দেখবেন অনেক অন্যায় অপরাধের টুটি চিপে ধরবে। এই এখনই শুরু হচ্ছে এবং মানুষ সচেতনও হচ্ছে। বিএনপির লোকরাই বলে যে তোমরা তো হাসনাত আব্দুল্লাহর মতো একটা এমপি উপহার দিতে পারো নাই এখনো, মানে এমন ভাবে বলা হচ্ছে। তো এখন আমরা তো চাই ঘরে ঘরে হাসনাত আব্দুল্লাহ হোক। বাংলাদেশের মতো এরকম একটা দেশ যেখানে দুর্নীতি প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সে জায়গায় আমাদের যুব সমাজের চরিত্রের কথা দেখে আমার খুবই আশান্বিত হই। এরা এত সুন্দর সুযোগ্য নেতৃত্ব দিচ্ছে, এবং তারা যে, আমরা চাই যে তারেক রহমান সাহেব যেভাবে নেতৃত্ব দিচ্ছে, ওনার ইউথ এবং ইজ এ রিফাইন্ড পার্সন। ভারতে দীর্ঘদিন লন্ডনে থাকার পরে ওনার
ক্যারেক্টারের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যে উনি স্বাভাবিক বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো ব্যবহার করছেন না এখন। আমাদের বিশ্বাস ওনার তবে- সুযোগ্য নেতৃত্ব। জি বলেন। তবে এই যে জুলাই সনদটা এবং গণভোটটা যদি ওইভাবে সরাসরি অবহেলা না করত, মানে একেবারে নোংরা ভাবে আপত্তিকর ভাবে ডিনাই করছে, এইটা যদি না করে তারা অন্যভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করত, তাও একটু ভালো ছিল, মানে কিছুটা শোভনীয় ছিল। কিন্তু খুব দুঃখজনক এই যে কথা এক কাজ আলাদা, এই সিগন্যালটা ভালো লাগেনি, অনেক মানুষের কাছেই ভালো লাগেনি। এইটা কিন্তু মানুষ জবাব দেবে একদিন। আর যদি সুষ্ঠু রাজনীতি বাংলাদেশে শুরু হয়, যেটা ইসমাইল ভাই বলছে যে আমরা আশাবাদী যে আগামীতে যদি এই সব ছেলেপেলেরা সুষ্ঠু রাজনীতির পথে ফিরে আসতে পারে, সুষ্ঠু ইলেকশন হয়, এর জবাব একসময় পাবে। যে এই যে আজ এক কথা বলা, কাল আর এক কথা বলা, এইসব নেতাগুলা ধ্বংস হয়ে যাবে, বেরিয়ে যাবে, যেতেই হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই আলোচনা শুনলেন পাকিস্তানের বিভক্তি এবং বাংলাদেশের জন্মের উপরে। আজকের অনুষ্ঠানে পর্যন্তই, এবং আমরা নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশের সুযোগ্য নেতৃত্ব আসুক, সুস্থ নেতৃত্ব আসুক, এবং সচ্চরিত্রশীল লোকজন নেতৃত্ব দেখ, এটা আশা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ মুজিব ভাই, আপনাকেও। নেক্সট টাইমে আবার দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।